বাংলাদেশে কয়টা লোকের মুখে দেশের প্রতি শ্রদ্ধাবোধ আছে এমন একটা লোক তুই খুঁজে পাবি না। ফিল্ম স্পাই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবং আজকে আমরা কথা বলবো যে 80s থেকে এখন অব্দি বাংলা সিনেমাতে কোন হিরোর রেমুনারেশন আসলে টপকে যায় এবং সেটা কত দাঁড়ায় এবং কিভাবে কে কাকে টপকায় এবং কোন টাইমে কার রেমুনারেশন কত ছিল। এটা হয়তো এক্স্যাক্টলি আমরা যে ফিগারটা বলবো এটা কিন্তু আসলে অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ এটা 95% কিন্তু এটা ট্রু, বাট এটা যে আসলে একদম পিওর অথেন্টিক ব্যাপারটা এরকম না, কারণ ওই টাইমের আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা বিভিন্ন রকম হিসাব নিকাশ অনুসারে যাই হোক বাংলা সিনেমার প্রথম ভিত্তিপ্রস্তর যার হাত ধরে যদি বলা হয় রহমান, তো রহমান যখন 60 যে হিরো ছিল তখন কিন্তু বাংলা সিনেমাতে রেমুনারেশন কিন্তু হিরোরা অত্যন্ত নামে মুক্ত হতো এবং তখন আমাদের বাংলাদেশের সিনেমা কিন্তু আসলে হিরোদের রেমুনারেশন কিন্তু অ্যাপ্রক্সিমেট 10,000 15,000 এরকম। তখনকার সময় কিন্তু এটা মানে বিশাল ব্যাপার, বা এর থেকে কম হতো বা অনেক ক্ষেত্রের থেকে বেশি হতো। কিন্তু কলকাতায় দেখা যেত যে একটা টাইমে 2-3 লাখ টাকা কিন্তু তখন কিন্তু 60-তে কিন্তু চার্জ করা শুরু করে দিয়েছে উত্তম সুচিত্রারা, কারণ তাদের মার্কেট তখন আমাদের থেকে অনেক বড় ছিল। তো এরপরে যখন আমরা 60 যে নায়করাজ রাজ্জাকের এন্ট্রি দেখলাম এবং যখন 70 যে নায়করাজ রাজ্জাক যখন বাংলা সিনেমায় রীতিমতো একটা টপ একটা পজিশনে বিরাজ করে, 72-3 থেকে কিন্তু নায়করাজ রাজ্জাকের রংবাজ যখন ক্লিক করে যায় নীল আকাশের নিচে একের পর এক, কখনো তিনি অ্যাকশন মাস অডিয়েন্সদের কানেক্ট করছে বা কখনো তিনি রোমান্টিক অডিয়েন্সদের কানেক্ট করছে এবং এক একটা সিনেমার কালেকশন তার যেন নিজেই নিজেকে ছাপিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো তখন কিন্তু তিনি, আমরা যদি ওই টাইমটা যদি আমরা হিসাব করি যে হোল 70s তার স্টারডম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু অনুসারে আমরা যদি হিসাব করি, তো তখন কিন্তু নায়করাজ রাজ্জাক অ্যাপ্রক্সিমেট 50,000-এর মতো কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করতো। আমি যদি 70s আমি যদি হিসাব করি, তো তার পারিশ্রমিক আমি বলবো যে হিরোদের ভিতরে অন্তত তিনি টপকেছে। হ্যাঁ একজন হিরোইন ছিল তার পারিশ্রমিক টপকেছে বা তার কাছাকাছি 70-80 যে ছিল সেটা আমরা পরে একদিন আলোচনা করবো, বাট তার প্রতিদ্বন্দ্বী যারা তখন ছিল নায়করাজ রাজ্জাকের 70-এ তার উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় সোহেল রানা এবং ওয়াসিমকে স্টারডমের দিক দিয়ে, এবং তারাও 35 বা 40,000 অ্যাপ্রক্সিমেট কিন্তু এরকম রেমুনারেশন কিন্তু চার্জ করত। নায়করাজ রাজ্জাকের রেমুনারেশন তখনও কি কেউ ক্রস করেছিল 80-তে? তো যে নায়করাজ রাজ্জাক আসলে 50,000 এর আশেপাশে যার রেমুনারেশন ছিল 80-তে, কিন্তু রীতিমতো তার রেমুনারেশন আরও কয়েক ধাপ এগিয়ে গেল এবং 80 যে নায়করাজ রাজ্জাকের যদি আপনি রেমুনারেশন ধরেন সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, সেটা কিন্তু 1 লাখে কিন্তু রূপ নিল। যে আমরা যদি দেখি ওই টাইমে যে তখন 1982 বা 83 তখন নায়করাজ রাজ্জাক রীতিমতো একটা ফুল ফর্মে দাপিয়ে অ্যাক্টিং করছে। ওয়াসিম সোহেল রানারাও কিন্তু তার পিছু ছাড়ছে না। যখন মিড 80 চলে আসলো তখন নায়করাজ রাজ্জাকের একজন প্রতিদ্বন্দ্বী এসে দাঁড়ালো, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি জসিমও কাছাকাছি রেমুনারেশন তখন চার্জ করতে লাগলো। তো তবুও কি তারা নায়করাজ রাজ্জাকের রেমুনারেশন ভাঙতে পেরেছিল? অ্যাজ এ লিড হিরো হিসেবে সত্যি কথা বলতে নায়করাজ রাজ্জাকের রেমুনারেশন লাস্ট 90 যে একজন হিরো ভেঙেছিল, ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ইলিয়াস কাঞ্চন তখন কিন্তু অলরেডি 2-3 লাখ টাকা কিন্তু চার্জ করা শুরু করে দেয় বেদের মেয়ে জ্যোৎস্না সহ। পরবর্তীতে একদিকে বয়সের ভারে নায়করাজ রাজ্জাক ক্যারেক্টার বেজ আর্টিস্ট হিসেবে তখন আসলে ঢুকে যাচ্ছে এবং ইলিয়াস কাঞ্চন তখন পুরোদস্তুর হিরো হিসেবে তখন একটা টপ পজিশনে, এবং এমন সময় এরকম রেমুনারেশন আসতো এবং 90 যে শুরুর দিক থেকে কিন্তু রেমুনারেশনের রীতিমতো হিসাব নিকাশ পাল্টে গেল। নায়করাজ রাজ্জাককে একদমই ব্যাকফুটে ফেলে দিয়ে কিন্তু ইলিয়াস কাঞ্চন তখন কিন্তু 6-7 লাখ এরকম কিন্তু পত্রিকাতে আসতো এবং তার কাছাকাছি রেঞ্জে কিন্তু তখন কিন্তু চার্জ করতে থাকলো রুবেলও, এবং ইলিয়াস কাঞ্চন রুবেল তখন হাই স্পিড অ্যাক্টরদের ভিতর কিন্তু তারা তখন হয়ে গেল এবং কাছাকাছি তখন জসিম ছিল, সোহেল রানা, ওয়াসিমরা তখন একদম আসলে তারা মার্কেট আউট বলা যায়, তাদের স্টারডম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু ওই টাইমে দাঁড়িয়ে আপনি যদি হিসাব করেন। আলমগীরও তখন ভালো টাকা চার্জ করছে, কিন্তু আলমগীর জসিম তখন ইলিয়াস কাঞ্চন বা রুবেলের থেকে পারিশ্রমিক, কারণ তখন ইয়াং ক্রেজ ছিল তারা। তো তখন নায়করাজ রাজ্জাকও কিন্তু 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা ক্যারেক্টার বেজেও কিন্তু তিনি নিতে লাগলো, কারণ তিনি সেন্ট্রাল ক্যারেক্টারে থাকতো। কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু ওইটা কিন্তু একদমই টপকে গেল। এরপরে কিন্তু 90 যে অনেক হিরো কিন্তু এসেছে, আমরা সালমানের 8 লাখ টাকা নেওয়া হিসাব নিকাশ আমরা দেখেছি, এবং রুবেলও তখন পারিশ্রমিক কখনো আসলে বেড়েছে কখনো পারিশ্রমিক কমেছে।
ইলিয়াস কাঞ্চনের পারিশ্রমিক কখনো বেড়েছে কমেছে। তো এটা আপ ডাউন করতো 50,000 1 লাখের ভিতর অব্দি। এর ভিতর ইলিয়াস কাঞ্চনকে প্রপারলি হিরোদের ভিতর আসলে টপকে গিয়েছে কেউ পারিশ্রমিক। এটা সালমানের নাম আসলেও বারবার উঠে আসলেও কিন্তু অনেকে মেনে নিতে চায় না যে সালমান অকাল পুরাণের পরে পত্রিকাতে এসেছে যে অমুক সিনেমাতে 10 লাখ টাকা বা 8 লাখ টাকা। হ্যাঁ, তবে সালমান শাহ একটা হিউজ অ্যামাউন্ট লাস্টের দিকে চার্জ করেছে, এটা সত্য কথা, কিন্তু প্রবাবলি একদম ইলিয়াস কাঞ্চনের রেমুনেশন ছাপিয়ে গিয়েছে। এটা যদি আপনি হিসাব করেন যে আমরা 90 যে লাস্ট দিক থেকে মান্নার একটা একক উত্থান দেখলাম, এবং মান্না তখন রীতিমতো 6 লাখ টাকা ওরকম চার্জ করে, এবং ইলিয়াস কাঞ্চন তখন কিন্তু একটু কমে আসলো, তিনি 5 লাখ টাকাও কিন্তু তখন কাজ করেছে 90 দেশের দিক থেকে, তখন তার স্টারডম একটু কমে এসেছে। এবং গুন্ডা নাম্বার 1 দিয়ে রীতিমতো 6 লাখ দিয়ে মান্না তখন এমন একটা বেঞ্চমার্ক 6 বা 7 লাখ দিয়ে এমন একটা মার্ক ক্রিয়েট করে যেটা কিন্তু সে তাকে ক্রস করে যায় ইলিয়াস কাঞ্চনকে। হ্যাঁ, বলে রাখা বলে এর আগে রুবেল কিন্তু একটা টাইমে 8 লাখ টাকা চার্জ করতো, এটাও কিন্তু পত্রিকাতে এসেছে যে হাইয়েস্ট পেড অ্যাক্টর হিসেবে একটা টাইমে ইলিয়াস কাঞ্চন রুবেল তাদের নাম কিন্তু প্যারালালি আসতো, এবং রুবেল ফাইট ডিরেক্টর বাবদ কিছু কিছু টাকা বেশি চার্জ করতো। এটা নিয়ে তাদের ভিতরে একটা টাইমে মনোমালিন্য ক্রিয়েট হয়। বাট রেমুনেশনের রেঞ্জ কিন্তু মান্না কিন্তু ছাড়িয়ে যায়, এবং পরবর্তীতে মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে কখনো 8 লাখ অব্দি লেখা এসেছে, এবং মান্না আসলে সবাইকে তার জেনারেশনের হিরোদের ভিতর কিন্তু আসলে সবাইকে ছাপিয়ে যায়। এবং এর ভিতর অন্যান্য হিরো যারা আপনি যদি বলেন আমিন খান বলেন বা অন্যান্য হিরো, এরা কিন্তু কখনো মান্নাকে কিন্তু রেমুনেশনে কিন্তু অন্য কেউ কিন্তু টপকাতে পারে। ডিপজলও একটা টাইমে 3-4 লাখ টাকা নিত, বাট মান্নাকে টপ কোনো হিরো কি তাহলে একদমই আসেনি? মান্না কি সবসময় কি বেশি টাকা নিয়েই গিয়েছে? মানে মান্নাকে সবসময় বেশি টাকা নিতে হবে? মান্নাকে কেউ টপকাতে পারেনি। তো একটা সময় এরপরে 2006-এ আমাদের দেশে একজন হিরোর উত্থান শুরু হলো। হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খান। এবং 2006 সালে রীতিমতো ডিপজলের 4টা সিনেমা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, এটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে দিল। এরপর 2007 সাল থেকে কিন্তু বলা থাকে যে 10 লাখ কিন্তু ওই সময় থেকে কিন্তু তিনি আসলে রেমুনেশন চার্জ করা শুরু করে দিল। এরপর প্রিয়া করে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেল, মান্নার অকাল পূরণ ঘটলো। 12 লাখ, 13 লাখ, 14 লাখ, 15 লাখ থেকে শুরু করে আজকে 1 করোড় অব্দি পত্রিকাতে লেখা উঠে আসছে। শাকিব খানের স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু একটা সময় দাঁড়িয়ে সবাইকে ছাড়িয়ে গেল ইন্ডাস্ট্রিতে। আজকে আপনি শাকিব খান, এখন আজকে বাংলা সিনেমা বলতে আজকে শাকিব খানকে বোঝানো হয়, কিন্তু মান্না কিন্তু টাকার প্রতি ওরকম ছিল না যে আমার এত টাকা চার্জ করতে, বা টাকা তারা আসলে ওরকমভাবে গুরুত্ব দিয়ে বা আসলে টাকাটা ফ্যাক্টর এটা তারা আসলে ওরকমভাবে মনে করতো না। বাট এটা হচ্ছে প্রপার ওয়েতে একটা ভিডিও যে আসলে কে কাকে ক্রস করেছিল রেমুনারেশনে, এবং শাকিব খানকে আজ অব্দি কোনো হিরো ক্রস করতে পারেনি, এবং এটা ইন ফিউচার পারবে কিনা এটা কিন্তু আসলে মানে মনে হয় যে আসলে তাকে কেউ ক্রস করতে পারবে না। তার স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু সে এমন একটা জায়গায় ক্রিয়েট করে ফেলেছে যে শাকিব খান ইজ শাকিব খান। তো ইন্ডাস্ট্রিতে কার পারিশ্রমিকের আসলে যে স্ট্যান্ডার্ড কে কীভাবে ক্রস করেছিল এটা নিয়েছিল ফিল্ম স্পার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পার সঙ্গে কিন্তু থাকবেন।